ওয়েলকাম স্টুডেন্ট। আমি তোমাদের কেশব স্যার। আজকে তোমাদের বায়োলজির যে ক্লাস 10, ঠিক আছে, বায়োলজির ক্লাস 10 চ্যাপ্টার 1 তোমাদেরকে পড়াবো, ঠিক আছে। তো আমরা জানি যে চ্যাপ্টার 1 এর নাম হচ্ছে জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়। তো এখানে আমরা বেসিক্যালি যেই বইটা ফলো করি তোমাদেরকে বলেছি সেটা হচ্ছে যে সাতরা, ঠিক আছে। সেটা হচ্ছে সাতরা যেই বইটা আছে, টেক্সট বই, সেই বইটা অনুযায়ী আমরা কিন্তু পড়াবো, ঠিক আছে। তো কাজে প্রত্যেকে যারা ক্লাসটা করছো তারা সাতটা টেক্সট বইটা একটু খুলে নাও। একদম ফার্স্ট পেজ থেকে আমরা পড়বো। প্রত্যেকটা টপিক আমরা কনসেপ্ট ক্লিয়ার করে করে পড়বো, যাতে আমাদের যেমনই টাইপের কোশ্চেন আসুক না কেন আমরা যেন সবটাই অ্যাটেম্প্ট করতে পারি, ঠিক আছে। তো ব্যাপার হচ্ছে যে তাহলে চলো শুরু করা যাক। প্রথম যেই আমাদের পোর্শনটা, প্রথমে দেখবে যে 1 নম্বর পেজে, একদম 1 নম্বর পেজে একটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে সংবেদনশীলতা, ঠিক আছে। সংবেদনশীলতা তোমরা নতুন পুরনো যেই বই থাকুক, ঠিক আছে, সব বই তোমরা পেয়ে যাবে। সংবেদনশীলতা বা অন্যান্য কোম্পানিরও যদি কারোর বই থাকে তাহলে সেখানেও কিন্তু তোমরা সংবেদনশীলতা এটা পেয়ে যাবে, ঠিক আছে। তো সংবেদনশীলতার যেই ডেফিনেশন দেখো লেখা আছে, উদ্দীপকের প্রভাবে জীবদের সাড়া প্রদানের ক্ষমতাকে সংবেদনশীলতা বলে। তাহলে আমরা কি দিব? সাড়া দিব, ঠিক আছে। সাড়া কিসে কিসে দিব? কেউ আমাদেরকে কোনো উদ্দীপনা দিল, ঠিক আছে। উদ্দীপনাটা কি জিনিস? ধরে নাও তোমাকে কেউ তোমার বন্ধু, পাশের থাকা বন্ধু তোমাকে চিমটি কাটলো, ঠিক আছে। এই যে চিমটিটা কাটলো এটাই হচ্ছে কি সেই উদ্দীপনা দেওয়া, ঠিক আছে। এই যে উদ্দীপনাটা সে দিল, তার ফলে তুমি দেখলে যে এটা আমার বন্ধু, ঠিক আছে, আমিও ঘুরিয়ে ওকে চিমটি কাটি। তাহলে এই যে তুমি এটা যেটা দিলে সেটা হচ্ছে সাড়া, বোঝা গেল? তাহলে তোমার বন্ধু প্রথমে যে চিমটিটা কাটলো সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে উদ্দীপনা। আর তোমাকে যেটা ঘুরিয়ে দিল সেটা হচ্ছে সাড়া, তুমি যেটা ঘুরিয়ে ওকে দিলে সেটা হচ্ছে সাড়া। তাহলে এটাই বলেছে সংবেদনশীলতা, যে উদ্দীপকের প্রভাবে জীবদের সাড়া প্রদানের ক্ষমতাকে সংবেদনশীলতা বলে। তাহলে উদ্দীপনা বা উদ্দীপক, আচ্ছা উদ্দীপককে, যে তোমাকে চিমটি কাটলো, ঠিক আছে, সে হচ্ছে কি উদ্দীপক। তাহলে এই যে টার্মটা, ঠিক আছে, এই টার্মগুলো মনে রাখবা। তাহলে উদ্দীপক তোমাকে উদ্দীপনা দিবে, যে কোনো কিছু হতে পারে, তোমাকে মারতেও পারে, তোমাকে ধাক্কা দিতে পারে, ঠিক আছে। তো সেই যে উদ্দীপনাটা দিচ্ছে, সেই উদ্দীপনার প্রভাবে তুমি রিটার্নে তাকে কি দিচ্ছ, তুমিও তাকে কিছু দিচ্ছ, সেটাকে আপনার কি হলো, সাড়া। তাহলে সংবেদনশীলতার আন্ডারে আমরা এক হচ্ছে উদ্দীপক টার্ম পেলাম, একটা হচ্ছে উদ্দীপনা পেলাম, ঠিক আছে, আর একটা হচ্ছে সাড়া পেলাম। এই তিনটে টার্ম আমরা পেলাম। এই এই টার্মগুলো আমাদের পরীক্ষায় আসবে না, কিন্তু আমাদেরকে এই চ্যাপ্টারের কনসেপ্টটা বোঝার জন্য এটাকে মনে রাখতে হবে। তাহলে এখানে যে উদাহরণগুলো দেওয়া আছে, ঠিক আছে, সেই উদাহরণগুলো তোমরা একবার দেখে নিবে, ঠিক আছে। উদাহরণে দেখবে যে মাটিতে বীজ রোপণ করলে অঙ্কুরোদ্গম ঘটালে দেখা যাবে যে মূলগুলো কি হচ্ছে, মাটির নিচে যাচ্ছে, কাণ্ড উপরে যাচ্ছে। তাহলে এগুলো সবই কি হচ্ছে, উদ্দীপনায় সারা হচ্ছে, ঠিক আছে। বোঝালো ব্যাপারটা? তারপরে উদ্দীপকের ডেফিনেশন আছে, দেখো, যে যে বাহ্যিক বা অভ্যন্তরীণ শক্তি নির্দিষ্ট ব্যবস্থাপনার মাধ্যমে জীবদেহে গৃহীত হয় এবং জীবের মধ্যে নির্দিষ্ট সাড়া বা রেসপন্স সৃষ্টিতে সাহায্য করে, তাকে উদ্দীপক বা স্টিমুলাস বলে। তাহলে এই যে এখানে উদ্দীপকটা এসছে বলেই তো আমরা সাড়া দিয়েছি, ঠিক আছে। তুমি বসে আছো, ঠিক আছে, হুট করে তুমি তো একবার দুবার হয়তো তোমার বন্ধুকে চিমটি কাটবা, তুমি সবকে চিমটি কেটে বেড়াবা না। তো এই যে ব্যাপারটা, ঠিক আছে, তো উদ্দীপক আসবে, ঠিক আছে, তবেই আমরা সাড়া দিব। তো উদ্দীপকের ব্যাপারটা হচ্ছে এটাই, যে সাড়া তৈরি করতে সাহায্য করে। তাহলে উদ্দীপক দুই প্রকারের, একটা হচ্ছে বাহ্যিক উদ্দীপক, ঠিক আছে, বাহ্যিক উদ্দীপক, আর একটা হচ্ছে অভ্যন্তরীণ উদ্দীপক, অভ্যন্তরীণ উদ্দীপক। তাহলে বাহ্যিক উদ্দীপক কোনগুলো? যেগুলো বাইরে থেকে আমাদের বডির ভিতরে আসবে বা বাইরে থেকে যে উদ্দীপনাটা সৃষ্টি হবে, সেটা হচ্ছে বাহ্যিক কোনো কারণে যখন উদ্দীপনা সৃষ্টি হবে তখন সেইটা হচ্ছে বাহ্যিক উদ্দীপক। যেমন ধরে নাও তাপ, এই যে গরম পড়ছে, গরমকালে তোমরা
রোদে বেরোচ্ছ বাইরে, ঠিক আছে, প্রচন্ড ঘেমে যাচ্ছ, যে তারপরে কি ঠান্ডা কোনো ফ্যানের নিচে তুমি দাঁড়াচ্ছ, তো এই যে তাপ তোমাকে কি করলো, তাপ একটা উদ্দীপনা দিল, যার ফলে তুমি কোনো ঠান্ডা জায়গায় বা ফ্যানের নিচে তুমি দাঁড়াচ্ছে, ঠিক আছে। তাপ, আলো, অভিকর্ষ বল, এগুলো সবই হচ্ছে বাহ্যিক উদ্দীপক। আর অভ্যন্তরীণ উদ্দীপক, এইটা মনে রাখবে খুব ভালো, অভ্যন্তরীণ উদ্দীপক হচ্ছে হরমোন, ঠিক আছে। তাহলে আমাদের বডির মধ্যে, ঠিক আছে, যে সমস্ত কাজ আমরা করি, সমস্ত কাজকে, ম্যাক্সিমাম কাজকে করাচ্ছে কে, হরমোন। তাহলে হরমোন উদ্দীপনা দিচ্ছে বলে কাজটা হচ্ছে, যেমন ধরে নাও একটা হরমোন হচ্ছে কি গ্রোথ হরমোন, ঠিক আছে। এই গ্রোথ হরমোনটা আমাদের বডিতে একটা উদ্দীপনা দিচ্ছে, সেই উদ্দীপনা দেওয়ার ফলে আমরা কি হচ্ছি, লম্বা হচ্ছি বা বড় হচ্ছি। তাহলে এইটা হচ্ছে গ্রোথ উদ্দীপক, বোঝা গেল। তাহলে এই যে গ্রোথ হরমোন যেটা, সেটা একটা অভ্যন্তরীণ উদ্দীপক, যেটা আমাদের বডির ভিতরে তৈরি হয়, তার জন্য আমরা এটাকে অভ্যন্তরীণ উদ্দীপক বলছি, বোঝা গেল। এরপরে আছে দেখো চলন ও গমন, ঠিক আছে। চলন ও গমন, তাহলে চলন আর গমন, তো তার মধ্যে যদি আমরা চলনের ডেফিনেশন দেখি, চলন হচ্ছে যে আমরা, এটা আমরা চলতি ভাষায় চলাফেরা বুঝি, তো মানে একটা জায়গায় মানুষ আছে, যে এই লোকেশন থেকে সে বি লোকেশনে গেল, এইটাকে আমরা সাধারণত কি বলবো, যে চলাচল করা বলি, ঠিক আছে, হেঁটে হেঁটে গেল। কিন্তু অ্যাকচুয়ালি চলন হচ্ছে সেটা, যে এক জায়গায় আমরা আছি, দিয়ে সেখানে দাঁড়িয়ে থেকে আমরা হাত পা নাচাচ্ছি, ঠিক আছে, বা আমরা মুভমেন্ট করছি, সেটাই হচ্ছে কি চলন। যেমন উদ্ভিদ করে, উদ্ভিদ তো কোনো জায়গায় দৌড়ে বেড়ায় না, তাহলে উদ্ভিদ কি করে, এক জায়গায় থেকে তার অঙ্গ প্রত্যঙ্গকে নড়াচড়া করে, যেমন ডালপালা বৃদ্ধি, ঠিক আছে, পাতার নড়াচড়া, মূলের নিচে মূলের বৃদ্ধি, তাহলে এগুলো সবই কি হচ্ছে, এগুলো সবই চলনের মধ্যে পড়ছে, ঠিক আছে। এবার গমন কাকে বলছে, গমন বলছে যে এই যে যেটা আমি এখানে বললাম, যে চলাফেরা করা, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে, ঠিক আছে, সেটাই হচ্ছে কি গমন। তাহলে চলন ও গমনের ডেফিনেশন তোমরা বুঝতে পারলে, ঠিক আছে। তাহলে এখানে একটা টার্ম দিয়েছে, যে বেসিক্যালি উদ্ভিদের সঞ্চালন বলতে প্রধানত আমরা ধীর বৃদ্ধিজ চলন বা রসস্ফীতি জলজনিত চলনকে বোঝাই। তোমরা অবশ্যই যেই নিউ যে সাঁতরা বইটা আছে সেটাকে ফলো করবে, ঠিক আছে। দরকার হলে যদি যাদের কারোর কাছে বই নেই, তারা ছবি তুলে নিবে, ঠিক আছে। কিন্তু তোমরা নিউ সাঁতরা বইটা থেকে ফলো করবে, তাহলে আমার যে চ্যাপ্টার মানে আহ, পড়াচ্ছি, সেটা তুমি লাইন বাই লাইন বুঝতে পারবে, ঠিক আছে, সেখান থেকে যেহেতু আমি বুঝাচ্ছি। তো উদ্ভিদের সঞ্চালন বলতে সাধারণত ধীর বৃদ্ধিজ চলন, ঠিক আছে, এই টার্মটা মনে রাখবে, ধীর বৃদ্ধিজ চলন, ঠিক আছে। এই যে ধীর বৃদ্ধিজ চলন, আর একটা হচ্ছে রসস্ফীতি জনিত চলন, রসস্ফীতি জনিত চলন, এই কনসেপ্ট দুটো তোমার কাজে লাগবে, ঠিক আছে, এইটা মনে রাখবে। আচ্ছা, এরপরে তোমাদের যেই ডেফিনেশনটা আছে, সেটা হচ্ছে যে দেখো, ধীর বৃদ্ধিজ চলন পয়েন্ট করা আছে, বলছে যে উদ্দীপকের প্রভাবে উদ্ভিদের বৃদ্ধিজনিত চলন, মানে কোনো উদ্দীপনা আসছে, ঠিক আছে, কোনো উদ্দীপক কি করছে, একটা উদ্দীপনা দিচ্ছে, ঠিক আছে, সেই উদ্দীপনার ফলে কি হচ্ছে, তার বডিতে একটা চলন দেখা যাচ্ছে, ঠিক আছে, কেমন চলন, বৃদ্ধিজনিত চলন, মানে সে বড় হচ্ছে, ঠিক আছে। তাহলে বড় হচ্ছে, তাহলে সে ছিল আগে ধরে নাও এরকম, ঠিক আছে, এখন হয়ে গেল এরকম, তাহলে এই যে বড় হয়ে গেল, এতটা ডিস্টেন্স বড় হয়ে গেল, তাহলে এই বড়টা হলো কিসের জন্য, কোনো একটা উদ্দীপনা উদ্দীপিত করলো তার জন্য। তো এই ধরনের চলনকে আমরা কি বলবো, ধীর বৃদ্ধিজ চলন। আর একটা টার্ম যেটা আমরা, এই যে ধীর বৃদ্ধিজ চলন আমরা দেখলাম, আর একটা টার্ম আমরা দেখলাম কি, রসস্ফীতি জনিত চলন, যে রসস্ফীতি জনিত চলন। তাহলে এখানে করে নামটাকে ভাঙলে আমরা পাবো রস, ঠিক আছে, মানে ফ্লুইড। তাহলে কোনো একটা কোষে কি হবে, ফ্লুইড জমা হবে। আর স্ফীতি, স্ফীতি মানে হচ্ছে তোমার মোটা, ঠিক আছে,
এবং ওইটা একটা ধরনের এইটুকু একটা ভ্যাকিউল আছে, সেখানে করে একটা রস ঢুকলো, তাহলে ভ্যাকুয়ালটা তো বড় হয়ে যাবে, তাহলে বড় হয়ে গেল মানে কি, মোটা হয়ে গেল। ঠিক আছে, তাহলে এই যে রসস্ফীতি জনিত চলন, তো এইটা হচ্ছে বা এর আর একটা নাম আছে, কিন্তু রসস্ফীতি জনিত চলনের আর একটা নাম আছে, সেটা হচ্ছে প্রকরণ। ঠিক আছে, এটাকে মনে রাখবে, রসস্ফীতি জনিত চলনের যে আর একটা নাম আছে সেটা হচ্ছে প্রকরণ। দেখো বলছে যে পরিণত উদ্ভিদ কোষের কোষ গহ্বর অভ্যন্তরস্থ কোষ রসের অভিস্রবণ চাপ বৃদ্ধি পেলে উদ্ভিদ কোষে জল গৃহীত হয়, যেটা আমি বললাম যে কোনো একটা ফ্লুইড, কোনো একটা ভ্যাকুয়াল থাকবে, তার মধ্যে কিছু একটা ফ্লুইড গৃহীত হবে, গৃহীত মানে এখানে জলটা কি হলো, ঢুকে গেল। উদ্ভিদ কোষে জল গৃহীত হয়, এর ফলে প্রোটোপ্লাজমের সামগ্রিক আয়তন বৃদ্ধি পায়। তাহলে এই যে এখানে দেখালাম যে আগে ছিল এরকম আয়তন, এবার হয়ে গেল এতটা বড়, তাহলে বড় আয়তন হয়ে গেল। এবং কোষ প্রাচীরের উপর যে ধনাত্মক চাপের সৃষ্টি হয় তাকে বলা হয় রসস্ফীতি জনিত চাপ। তাহলে এটা যে বড় হয়ে গেল, এতদিন এটা রিল্যাক্সে ছিল, এখানে এইটুকু ছিল, রিল্যাক্স ছিল, এবার যেটা বেড়ে গেল তেমনি এর উপর চাপ বেড়ে গেল। এর দেওয়ালের উপর যেরকম বেলুন ফুলালে আমরা কি দেখি যে বেলুনের দেওয়ালে বেলুনের গায়ে সেটা কি হয়, চাপটা বৃদ্ধি পায় এবং আলটিমেটলি ফেটে যায়। এখানে ফাটবে না, কিন্তু এখানে চাপটা বৃদ্ধি হবে। ঠিক আছে, তার জন্য বলছে রসস্ফীতি জনিত চাপ, তাহলে রসটা ঢুকছে, তার ফলে এটা কি হচ্ছে, মোটা হচ্ছে, তার ফলে এর মধ্যে কি চাপ হচ্ছে, চাপ তৈরি হচ্ছে, তাহলে স্ফীতি মানে মোটা, রসস্ফীতি জনিত চাপ, তার জন্য এটাকে রসস্ফীতি জনিত চাপ বলে। কি হয়, রসস্ফীতি চাপের তারতম্যজনিত কারণে যদি উদ্ভিদ অঙ্গের চলনের সৃষ্টি হয় তখন তাকে বলা হয় রসস্ফীতি জনিত চাপ। তাহলে এই যে চাপের ফলে কি হচ্ছে, তোমার উদ্ভিদ অঙ্গের চলন ঘটছে, ঠিক আছে, তখন আমরা সেটাকে কি বলবো, রসস্ফীতি জনিত চাপ চলন, রসস্ফীতি চাপ জনিত চলন। বোঝা গেল? এরপরে দেখো তোমাদের টেক্সট বইয়ে আছে রোটেশন। তাহলে রোটেশন মানে কি, রোটেশন মানে হচ্ছে ঘোরা। ঠিক আছে, রোটেশন, রোটেশন মানে হচ্ছে কোনো কিছু ঘুরছে। তাহলে রোটেশনে কি বলছে, পরিণত উদ্ভিদ কোষের অভ্যন্তরস্থ একটি বৃহৎ কোষ গহ্বরকে কেন্দ্র করে সমগ্র প্রোটোপ্লাজমের আবর্তন। তাহলে এই যে একটা কোষ গহ্বর, সেই কোষ গহ্বরকে কেন্দ্র করে একটা প্রোটোপ্লাজম কি হচ্ছে, ঘুরছে। ঠিক আছে, তাহলে আবর্তন মানে কি, ঘোরা, তাহলে তখন আমরা সেটাকে কি বলবো, রসস্ফীতি জনিত চলন বলবো। বোঝা গেল? এরপর হচ্ছে সার্কুলেশন। এরপর হচ্ছে সার্কুলেশন। সার্কুলেশনে কি বলছে, যে কিছু কিছু উদ্ভিদ কোষের অভ্যন্তরস্থ ক্ষুদ্র ক্ষুদ্র কোষ গহ্বরের প্রত্যেকটিকে কেন্দ্র করে প্রোটোপ্লাজমের আবর্তন। তাহলে এখানেও কি হচ্ছে, সার্কুলেশন মানে সার্কেল আকারে ঘোরা। ঠিক আছে, মানে ওটা বৃত্তাকার পথে ঘোরা। তাহলে এখানেও কিন্তু সেম জিনিসটাই কাজ করছে, যে কিছু কিছু উদ্ভিদ কোষের অভ্যন্তরস্থ মানে ভিতরের ক্ষুদ্র ক্ষুদ্র যে কোষ গহ্বর আছে, সেই ক্ষুদ্র ক্ষুদ্র কোষ গহ্বরকে কেন্দ্র করে সমগ্র প্রোটোপ্লাজমটার আবরণ। তাহলে এখানে ধরো ছোট ছোট কোষ গহ্বর আছে, তাহলে এর চারিদিকে ঘুরছে, তাহলে এর চারিদিকে যে ঘুরছে সেটাই হচ্ছে তোমার কি, সার্কুলেশন। বোঝা গেল? এরপরে দেখো তোমাদের আছে লজ্জাবতী লতা গাছের পাতার চলন। তো এটা কিভাবে চলে সেই কনসেপ্টটা তোমাকে বলে দিয়েছে। আর আরেকটা হচ্ছে বন চারালের পাতার চলন। তো এই দুটো আরো ডেফিনেটলি ভাবে পড়াবো। ঠিক আছে, তোমাদের পরের ক্লাসে যখন এইটার ভাগটা যখন আসবে, এখন তোমাদেরকে একদম চলে যাই আমরা চলনে। ঠিক আছে, তো তোমরা দেখবে যে পেজ 3, পেজ 3 বা 4 এরকম পেজের মধ্যে থাকবে। ঠিক আছে, পেজ 3 বা 4 টেক্সট বুকে, সেখানে দেখবা উদ্ভিদের যে চলন সেটাকে তোমাদের দুভাগে ভাগ করেছে। ঠিক আছে, উদ্ভিদের চলনকে দুভাগে ভাগ করেছে। উদ্ভিদ চলন কভাগে ভাগ করেছে, দুভাগে। কি কি ভাগ করেছে, দেখবে স্বতঃস্ফূর্ত চলন আর একটা হচ্ছে আবিষ্ট চলন। ঠিক আছে, কি কি করেছে, স্বতঃস্ফূর্ত আর আবিষ্ট। তো
তো এটাকে যদি আর একটু ডিটেলসে তুমি যদি দেখো, ঠিক আছে, তাহলে স্বতঃস্ফূর্ত চলন বা আবিষ্ট চলন, আহ এই ভাগটাকে না মনে রেখে তোমরা দেখবে যে যারা রায় মার্টিনের সহায়িকা বইটা যারা আছে, ঠিক আছে, রায় ও মার্টিনের সেই যে ভাগটা দেওয়া আছে সেটাকে একটু খেয়াল করবে। সেখানে কি দেওয়া আছে দেখবে যে সামগ্রিক চলন দেওয়া আছে আর একটা হচ্ছে বক্র চলন আছে। এখানেও দুটো ভাগে ভাগ করেছে, একটা হচ্ছে সামগ্রিক চলন আর একটা হচ্ছে বক্র চলন। তাহলে এখান থেকে তোমরা বুঝতে পারছো যে সামগ্রিক চলন মানে সেখানে আমাকে কি বলেছে, যে পুরো বডিটার চলনটাকে বলেছে, ঠিক আছে। এখানে কি হবে, সম্পূর্ণ দেহ, ঠিক আছে, সম্পূর্ণ দেহ এখানে কি হচ্ছে, চলছে। বোঝা গেল? মানে পুরো বডিটা এক জায়গা থেকে এইখানে ছিল, এইখান থেকে যাচ্ছে। যেগুলো তোমার একদম কতিপয় উদ্ভিদ শ্রেণী বা এককোষী উদ্ভিদ বা প্রাণী, তাদের মধ্যে কি হচ্ছে, এই চলনটা দেখা যাচ্ছে, ঠিক আছে। আর বক্র চলন মানে হচ্ছে যে এটা একটু হায়ার ক্লাসের মধ্যে পড়ে, যেটা উন্নত শ্রেণীর উদ্ভিদদের ক্ষেত্রে দেখা যায়। এবার যে আমি স্বতঃস্ফূর্ত আবিষ্ট যে ভাগটা, ঠিক আছে, সেইটা এখানে দেখবে তোমাদের বইয়ে করে দেওয়া আছে, স্বতঃস্ফূর্ত আর আবিষ্ট ভাগ। তাহলে সামগ্রিক চলনকে দুভাগে ভাগ করেছে, ঠিক আছে। একটা হচ্ছে কি স্বতঃস্ফূর্ত, আর একটা হচ্ছে আবিষ্ট। এটাও সেম, একটা হচ্ছে স্বতঃস্ফূর্ত আর একটা হচ্ছে আবিষ্ট, ঠিক আছে। তো এই যে স্বতঃস্ফূর্ত বা আবিষ্ট, প্রথমে আমি এই জায়গাটাতে চলে এসেছি সামগ্রিক চলনের আন্ডারে। তার মধ্যে আমরা তিনটে চার প্রায় ধরে নাও স্বতঃস্ফূর্ত বা আবিষ্টর আন্ডারে প্রোটোপ্লাজমীয় চলন, ফ্লাজেলারি চলন, সিলিয়ারি চলন আর অ্যামিবয়েড চলন, এই চার ধরনের চলন আমরা দেখতে পাবো, ঠিক আছে। আর আবিষ্ট চলনের আন্ডারে আমরা হচ্ছে ট্যাকটিক চলন দেখতে পাবো। তো এই যে আবিষ্ট চলনের আন্ডারে যে ট্যাকটিক চলনটা আছে, এইটা তোমাদের বইয়ে পড়তে হবে, ঠিক আছে। ট্যাকটিক চলনটা তোমাদের সিলেবাসে আছে, এইটা তোমাদেরকে পড়তে হয়, প্রত্যেকটা ট্যাকটিক চলনের ভাগ, ঠিক আছে। আর আচ্ছা স্বতঃস্ফূর্তর ভাগটা লিখে দিই। স্বতঃস্ফূর্তর ভাগটা হচ্ছে প্রথমে হচ্ছে প্রোটোপ্লাজমীয় চলন, প্রোটোপ্লাজমীয় চলন, তারপরে হচ্ছে ফ্ল্যাজেলারি চলন, ফ্ল্যাজেলারি চলন, তারপরে হচ্ছে তোমার সিলিয়ারি চলন, তারপরে হচ্ছে অ্যামিবয়েড চলন, ঠিক আছে। তো এই চারটার আমরা উদাহরণগুলোকে পড়বো, ঠিক আছে। এই চারটার আমরা উদাহরণগুলোকে পড়বো, কিন্তু মেন ডিটেলসে পড়তে হবে তোমার ট্যাকটিক চলনকে, ক্লিয়ার? তো শুরু করা যাক ট্যাকটিক চলন। তো ট্যাকটিক চলন, আচ্ছা ট্যাকটিক চলন, ট্যাকটিক চলনটা আমরা নেক্সট পার্টে। আচ্ছা শোনো, প্রথমত তোমাদেরকে যেটা করতে হবে, প্রত্যেকটা ক্লাসটাকে তুমি দেখলে, আমাদের একটা টাইম ইন্টারভ্যালে ক্লাস থাকবে, সেই ক্লাসটা দেখার পর মোবাইলটাকে বন্ধ করলে, একদম বন্ধ করলে ক্লাসটা দেখার পর, মানে ক্লাসটা যখন দেখবে তখন আগে নোট করে নেবে, ঠিক আছে। তখন এই যে পজ বাটনটা আছে, সেই পজ বাটনটা দেখে নোট করে নিবে, বা বইয়ে করে নোট করে নিবে, বা বই খাতা তুমি খুলে বসবে, ঠিক আছে, যে সেই পড়া পুরো নোট এটাকে নোট করবে, পড়াটাকে, ঠিক আছে, না তো পড়াটাই বেকার। আর যাদের ক্লাসগুলো আগে থেকে হয়ে গেছে তারা জাস্ট একটু ফাস্ট স্পিডে দেখে নেবে, একটু এক্স স্পিডে একটু শুনে নেবে, দিয়ে দেখে নেবে যে এক্সট্রা কিছু ইনফরমেশন স্যার বলছে কিনা, ঠিক আছে। তো মেন ক্লাসে, আমাদের অফলাইন ক্লাসে যারা আছো, ঠিক আছে, তারা
এই জিনিসটা করবে। যারা ক্লাস করে নিয়েছো তারা দেখবে যে আমাদের নোটস অনুযায়ী, ক্লাস অনুযায়ী স্যার এক্সট্রা কিছু বলছে কিনা, একবার রিভিশন হয়ে যাবে, ফার্স্ট স্পিডে দেখবে, তাহলে আর তোমাদের টাইম নষ্ট হওয়ার ব্যাপারটা আসবে না। সেকেন্ড, যারা একদম নিউ ক্লাস করছো, ঠিক আছে, যারা নিউ নিউ স্টুডেন্ট, তারা কি করবে, এটা ভালোভাবে কিন্তু নোট করবে, ঠিক আছে। ভালোভাবে নোট করার পর তুমি মোবাইলটাকে বন্ধ করবে, তো ইমিডিয়েটলি তুমি মুখস্থ করবে আগে, ঠিক আছে। পরে কি করবো এই ভরসা থাকবে না, সঙ্গে সঙ্গে যে মুখস্থ করবে অমনি কিন্তু তোমার এটা মনে থাকবে ভালো, ঠিক আছে। থার্ড, মুখস্থ করার পর ওটাকে না দেখে লিখবে একবার, যেই যেই টার্মগুলো তোমাদের মনে হচ্ছে এটা আমার একটু মুখস্থ করতে অসুবিধা হচ্ছে, সেটাকে সঙ্গে সঙ্গে না দেখে লিখে নিবে, ঠিক আছে। আর চতুর্থ হচ্ছে যে আমি প্রত্যেকটা ক্লাসের পর কিছু হোমওয়ার্ক দিয়ে দেবো, ঠিক আছে, সেগুলোকে কমেন্টে করে অ্যান্সারগুলো করবে, ঠিক আছে। আর আরেকটা, যে একটা দুটো ক্লাস হয়ে যাওয়ার পর এই ক্লাসের উপর কিন্তু আমি একটা করে কোশ্চেন প্র্যাকটিস করাবো, ঠিক আছে। তো কাজে ওই কোশ্চেন প্র্যাকটিসের সময় তোমরা তখনই পারবে যখন কিন্তু কি করতে পারবে, তোমরা পড়াটাকে ভালোভাবে করবে। আর বেসিক্যালি এই সিরিজটা এখন যারা যারা দেখতে পাবে, ঠিক আছে, প্রথমত যে যারা মাধ্যমিক মাধ্যমিক এক্সাম যারা দিচ্ছে, সেকেন্ড হচ্ছে যারা এএনএম জিএনএম এক্সাম দিচ্ছে, ঠিক আছে। তো এএনএম জিএনএম দের ক্ষেত্রে বলি, তোমাদের টাইম বেশি নেই, ঠিক আছে, জবে থেকে স্টার্ট করছি, আর মোটামুটি 2 মাস, ঠিক আছে, মানে 60 দিন মতন আমাদেরকে ধরতে হবে। এই 60 ডেজ এর মধ্যে আমরা সিলেবাসটাকে শেষ করব এবং প্র্যাকটিসটাকেও শেষ করব। তো কাজে একটু মন দিয়ে দেখবে, ঠিক আছে, যারা অফলাইন ক্লাস করো তারাও দেখবে, যারা অফলাইন ক্লাস করো না তারাও দেখবে, ঠিক আছে। আর গ্যারেন্টি এখান থেকে তোমরা পরীক্ষা হলে কমন পাবে, আর প্রত্যেকটা কনসেপ্ট বুঝে বুঝে পড়ানো হবে। তো এটা হচ্ছে পার্ট 1, ঠিক আছে, এটা পার্ট 1 ভিডিও। পার্ট 2 এ আমরা ট্যাকটিক চলনটাকে পড়বো।